গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে আমরা কিন্তু সলিড স্টেটের একদম লাস্টের দিকে চলে এসেছি। আজকেই আমরা চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা আজকে বলেছিলাম, কিছুটা বলে রেখেছিলাম তোমাদের, প্যাকিং এফিসিয়েন্সি থেকে পড়ব আমরা কিন্তু বলে রেখেছিলাম, তাই তো? তাহলে প্যাকিং এফিসিয়েন্সি বলতে কি বোঝায় বলেছিলাম, যে পার্সেন্টেজ অফ টোটাল স্পেস ফিল্ড বাই দ্য পার্টিকেলস। পার্সেন্টেজ অফ টোটাল স্পেস যেটা ফিল্ড হয় পার্টিকেলস গুলো দ্বারা। পার্টিকেল মানে সেগুলো কনস্টিটিউয়েন্টেড পার্টিকেল। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল মানে অ্যাটমস, মলিকিউলস বা আয়ন, এটা আমরা সেই ফার্স্ট থেকে পড়ে আসছি, এইগুলোর মধ্যে হতে পারে। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল তাহলে এইগুলোর মধ্যে কিন্তু হতে পারে। আচ্ছা, এছাড়া দেখো যেটা আছে আমাদের পড়তে হবে যে কিভাবে তাহলে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেশনটা এবার আমাদের পড়তে হবে। ফার্স্টেই দেখো প্যাকিং এফিসিয়েন্সি ইন এইচসিপি অ্যান্ড সিসিপি স্ট্রাকচার। এইচসিপি মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট। আমরা আগের দিন কিন্তু ক্লোজ প্যাক্ট স্ট্রাকচার কিন্তু ডিসকাস করেছি, তাই তো? ক্লোজ প্যাক্ট স্ট্রাকচার কিন্তু আমরা আগের দিন ডিসকাস করেছি। সেখানে হেক্সাগোনাল ক্লোজ প্যাক্ট করেছিলাম, কিউবিক ক্লোজ প্যাক্ট করেছিলাম। ফার্স্টে দেখো বোথ টাইপস অফ ক্লোজ প্যাকিং ইকুয়ালি এফিশিয়েন্ট। এটা কিন্তু প্যাকিং দুটোরই কিন্তু প্যাকিং এফিসিয়েন্সি ইকুয়াল হয়। এবার চলো ক্যালকুলেট করে দেখি। এবার আমরা ক্যালকুলেট করে দেখি যে সিসিপি প্যাকিং এফিসিয়েন্সিটা কত হয়। সিসিপি মানে কিউবিক স্ট্রাকচার, কিউবিক ক্লোজ প্যাক্ট স্ট্রাকচার। কিউবিক ক্লোজ প্যাক্ট স্ট্রাকচারের এফিসিয়েন্সি বা আমরা প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। এখানে দেখো ফিগার 1.4 এ যে পিকচারটা দেওয়া আছে, ফিগার 1.4 এ দেখো পিকচারটা দেখতে পাচ্ছ। কিউবিক ক্লোজ প্যাকিং আদার sides are not provided with sphere for sake of clarity। বলছে কি না একদম স্পষ্টতার জন্য পাশে আদার্স কিছু স্ফিয়ার দেয়া হয়নি, একদম স্পষ্টভাবে বোঝার জন্য। আদার্স যে স্ফিয়ারস গুলো আছে, স্ফিয়ার গুলো সেগুলো দেওয়া হয়নি, জাস্ট এইটা দেওয়া হয়েছে। এই তিনটে স্ফিয়ার দেখো দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে দেখো এ বি সি, এ একটা, স্মল বি হচ্ছে এ, সি ইকুয়াল টু স্মল বি। এ সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল সি, এই আর্মটার লেন্থ হচ্ছে স্মল বি, আর এজ লেন্থ হচ্ছে একটা ইউনিট সেলের এজ লেন্থ হচ্ছে স্মল এ, ঠিক আছে? স্মল এ। তাহলে আমরা দেখো একটা ট্রায়াঙ্গেল পেয়েছি এ বি সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি। সে তার মধ্যে আমরা জানি ফর্মুলা যে এ সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। অলরেডি তুমি জানো যে বি সি ইকুয়াল টু মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ইকুয়াল টু এজ লেন্থ তোমাকে বলে দিচ্ছে যে স্মল এ। ফেস ডায়াগোনাল ক্যাপিটাল এ ক্যাপিটাল সি সমান হচ্ছে বি, স্মল বি। তাহলে আমি এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ারে আমি লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ বিসি ইকুয়াল টু এ, এবি ইকুয়াল টু ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু এ স্কোয়ার। আর বি ইকুয়াল টু তাহলে কি হবে রুট টু এ, বি ইকুয়াল টু তাহলে হলো রুট টু এ। এবার যদি এই স্ফিয়ার গুলোর রেডিয়াস হয়, এই স্ফিয়ার গুলোর রেডিয়াস ধরো হচ্ছে তোমার আর, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা একটা তোমার বি স্মল বি ইকুয়াল টু পাই 4r, স্মল বি ইকুয়াল টু পাই 4r, ঠিক আছে? তাহলে আর যদি রেডিয়াস হয় সেই স্ফিয়ারটা, তাহলে স্ফিয়ার মানে গোলক, গোলকের ব্যাসার্ধ 4r, তাহলে ফাইন্ড বি ইকুয়াল টু 4r। তাহলে বি ইকুয়াল টু অলরেডি তো রুট 2 এ আমরা জানি, তাহলে রুট 2 এর সমান 4r। তাহলে এ সমান কি হলো 4r বাই রুট 2, তার মানে 2 রুট 2 r হলো। উই ক্যান অলসো রাইট, আমরা কিন্তু এটাকে r ইকুয়াল টু a বাই 2 রুট 2 এইভাবেও কিন্তু লিখতে পারি। তোমরা কিন্তু এই যে মেন তোমার ফর্মুলা যেগুলো এখান থেকে আসছে সেগুলো কিন্তু ভীষণ ভালো করে করবে। আর দেখো তুমি করবে কিরকম ভাবে, এই ফিগারটা দেখে, এই ফিগারটা দেখে যখন তুমি একটা ত্রিভুজ নিলে এবিসি, তার থেকে যখন বের করছো এই বি ইকুয়াল টু বের করে ফেললে, আবার যদি রেডিয়াস হয় স্ফিয়ারটার স্মল আর, তাহলে রুট 2 এর সমান 4r, তাহলে এ সমান হবে 4r বাই রুট 2, এ সমান হবে 4r বাই রুট 2, তার মানে 2 রুট 2 r হলো। তাহলে উই ক্যান অলসো রাইট
r সমান a বাই 2√2, স্মল r সমান a বাই 2√2। এবার দেখো যেটা বলতে হবে তোমাদের সেটা হচ্ছে we know that each unit cell in CCP structure has effectively 4 sphere। তাহলে মানে প্রত্যেকটা একটা তোমার সিসিপি স্ট্রাকচার মানে কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচারে কিন্তু প্রত্যেকটা ইউনিট সেলের 4টে করে স্ফিয়ার আছে, 4টে করে স্ফিয়ার আসে। তাহলে টোটাল ভলিউম কত হবে? 4 স্ফিয়ারের টোটাল ভলিউম হবে, এমনি ভলিউম দেখো 4/3 পাই আর কিউব হয়, 4/3 পাই আর কিউব হয়। তাহলে 4টে স্ফিয়ারের কত হবে? তাহলে একটা স্ফিয়ারের তোমার ভলিউম হয় 4/3 পাই আর কিউব। তাহলে টোটাল ভলিউম অফ 4 স্ফিয়ার ইকুয়াল হবে 4 × 4/3 পাই আর কিউব। তাহলে ভলিউম অফ দা কিউব, ভলিউম অফ 4 স্ফিয়ার হলো, ভলিউম অফ কিউব কি হবে? কিউবের ভলিউম হচ্ছে আমরা জানি এজ লেন্থ হচ্ছে এটা a, স্মল a, তাহলে a কিউব, ভলিউম অফ দা কিউব হচ্ছে a কিউব। তাহলে a সমান কত? a সমান আগের পেজেই আমরা বের করলাম, তাই তো? a সমান বের করলাম 2√2r, তাহলে 2√2r এর হোল কিউব। ভলিউম অফ দা কিউব বের করে ফেললাম 2√2r এর হোল কিউব। তাহলে এবার তোমাকে জানতে হচ্ছে যে প্যাকিং এফিসিয়েন্সি, এটা যে আমাদের বের করব তার ফর্মুলাটা কি? প্যাকিং এফিসিয়েন্সি বের করার ফর্মুলাটা কি সেটা আমাদের জানতে হবে। সেটা কি দেখো, ভলিউম অকুপাইড বাই 4 স্ফিয়ার ইন দা ইউনিট সেল। তোমাকে ফার্স্টে এটা জানতে হবে যে একটা ইউনিট সেলে 4 স্ফিয়ার দ্বারা অকুপাইড হয়েছে সেই ভলিউমটা কত, তার সাথে 100, যেহেতু পার্সেন্টেজ তুমি বার করছো প্যাকিং এফিসিয়েন্সি, ডিভাইড করে দিলে টোটাল ভলিউম অফ দা ইউনিট সেল। টোটাল ভলিউম অফ দা ইউনিট সেলের টোটাল ভলিউম যেটা দেখো একদম স্মল a কিউব, টোটাল ভলিউম অফ দা ইউনিট সেল। তাহলে ভলিউম অকুপাইড বাই 4 স্ফিয়ার, সেটা তো 4 × 4/3 পাই আর কিউব, আর কিউবের হচ্ছে a কিউব মানে 2√2r এর হোল কিউব। এইভাবে ক্যালকুলেট করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 74%। তাহলে কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচারের প্যাকিং এফিসিয়েন্সি হলো 74%। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্যালকুলেট করা হয়। তুমি এটা সিসিপিটা ক্যালকুলেট করলে, ঠিক আছে, তুমি এটা ক্যালকুলেট করলে সিসিপির ক্ষেত্রে। এবার বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, বডি সেন্টার, তাহলে আমরা সিসিপি পড়লাম, এবার পড়ছি আমরা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের প্যাকিং এফিসিয়েন্সি কত। এই স্ট্রাকচারটা থেকে তুমি যদি দেখো, তুমি ধরলে ইএফডি, এই যে ত্রিভুজ এখানে একটা আছে, এই স্ফিয়ারটা সাথে এফ সেন্টারে আছে, একদম সেন্টার এফ যেটা, সেই স্ফিয়ারটা ধরলে সাথে যেখানে ডি সেন্টার পজিশন আছে, ডি পয়েন্ট, এটা একটা স্ফিয়ার ধরলে, তাহলে ইএফডি, ইএফডি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তাহলে কি হয়, ইএফডি এর ক্ষেত্রে কিন্তু সেম ফর্মুলা, বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার, সেম ভাবে বি ইকুয়াল টু √2a, বি ইকুয়াল টু √2a। এক্ষেত্রে আবার দেখো আর একটা যেটা হয় সেটা হচ্ছে এএফডি, এইটা একটা হলো ইএফডি, আর একটা এ, এই যে এ আছে দেখো, এ আর এফ, এটার ইয়েটা হচ্ছে তোমার স্মল সি। এফ ডি, এফ আর ডি এর এজ লেন্থ হচ্ছে তোমার ফেস ডায়াগোনাল হচ্ছে স্মল বি, স্মল বি, আর এটার হচ্ছে স্মল সি, স্মল বি হলো, স্মল সি হচ্ছে ফেস ডায়াগোনাল, ফেস বডির ক্ষেত্রে এটা হচ্ছে, এই ক্ষেত্রে ফেস ডায়াগোনাল না, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্ফিয়ার অ্যালং দা বডি ডায়াগোনাল, সলিড বাউন্ডারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আগেরটা ছিল ফেস ডায়াগোনাল, আমরা কিন্তু ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ইকুয়াল টু স্মল বি ধরেছিলাম। এখানে বডি ডায়াগোনাল ক্যাপিটাল এফ আর ডি হচ্ছে স্মল বি, আর ক্যাপিটাল এ ক্যাপিটাল এফ হচ্ছে স্মল সি। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে বি স্কয়ার মানে তো তুমি জানো 2a স্কয়ার না, বি স্কয়ার মানে তো আবার 2a স্কয়ার, তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ারের জায়গায় এ স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় আমি এ স্কয়ার প্লাস 2a স্কয়ার লিখে দিতে পারি, তাহলে 3a স্কয়ার বেরোলো। তাহলে সি সমান হচ্ছে √3a, সি সমান কি পেলে, সি সমান পাওয়া গেল √3a, বি সমান পেলাম √2a, সি সমান হচ্ছে √3a।
এবার যেটা আছি সেটা হচ্ছে দেখো therefore √3 এর সমান আবার কি, √3 এর সমান আবার সেই স্ফিয়ারটা b সমান আবার যেমন আগেরটাই ছিল সেরকম √3 এর সমান হচ্ছে 4r, তাহলে a সমান পেয়ে যাব যে 4r/√3, তাহলে এখান থেকে আমি r পেয়ে যেতে পারি। আগেরটাই কি ছিল দেখো, আগেরটাই ছিল b সমান হচ্ছে 4r = √2 এ, এক্ষেত্রে c সমান √3 এ = 4r, কারণ এটা বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার BCC, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। এক্ষেত্রে a সমান বেরিয়ে গেল। এবার আমরা লিখতে পারি স্মল r, রেডিয়াস হচ্ছে √3a/4। এবার এই স্ট্রাকচারে বডি সেন্টারে কি হয়, টোটাল নাম্বার অফ অ্যাটম ইজ 2, টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে 2, আর তাহলে ভলিউম কত হবে, ওখানে স্ফিয়ার 4টে ছিল, এখানে টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে 2, তাহলে 2 × 4/3πr3, ওখানে কিন্তু 4টে স্ফিয়ারের ভলিউম লিখেছিলাম, সেটা হচ্ছে 4 × 4/3πr3, এখানে টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে 2, তাহলে ভলিউম হচ্ছে 2 × 4/3πr3, তাহলে ভলিউম অফ দ্য কিউব হচ্ছে a কিউব, তাহলে a কিউব কি হবে 4r/√3 এর হোল কিউব, 4r/√3 এর হোল কিউব, a কিউব মানে, তাই তো a কিউব মানে হচ্ছে 4r/√3 এর হোল কিউব, কারণ a আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কি না 2 স্ফিয়ার, আগেরটাই ছিল দেখো, আগেরটাই 4 স্ফিয়ার দ্বারা, এখানে কিন্তু দুটো স্ফিয়ার দ্বারা, এখানে কিন্তু ভলিউম অকুপাইড বাই 2 স্ফিয়ার ইন দা ইউনিট সেল, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে 2 স্ফিয়ার ছিল, কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচারের ক্ষেত্রে 4 স্ফিয়ার ছিল, তাহলে ভলিউম অকুপাইড বাই 2 স্ফিয়ার ইন দা ইউনিট সেল ইনটু 100 বাই টোটাল ভলিউম অফ দা ইউনিট সেল, সেটা তো আমরা টোটাল ভলিউম তো বের করে ফেলেইছি, টোটাল ভলিউম ছিল কি কত 4r/√3 হোল কিউব, তাই তো স্মল a কিউব সমান যেটা হচ্ছে সেটাই তো টোটাল ভলিউম অফ দা ইউনিট সেল। একটা ইউনিট সেলের টোটাল ভলিউমটা কত, সেটা হচ্ছে স্মল a কিউব, যেটা বের হচ্ছে 4/√3r এর হোল কিউব, তাহলে এটা ক্যালকুলেশন করে তুমি বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের প্যাকিং এফিসিয়েন্সি পেলে 68%। ওকে, নেক্সট যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি ইন সিম্পল কিউবিক ল্যাটিস, সিম্পল কিউবিক ল্যাটিসে প্যাকিং এফিসিয়েন্সি, সিম্পল কিউবিক ল্যাটিস, in a simple cubic lattice atoms are located only on the corner of the cube, তাহলে সিম্পল কিউবিক ল্যাটিসে কি হয়, অ্যাটম গুলোকে অনলি কর্নারে দেখতে পাই, তাই তো বডি সেন্টারের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু কর্নার ছাড়াও বডিতে দেখতে পাই অ্যাটম গুলোকে, মানে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলোকে, আর কিউবিক ক্লোজ প্যাকটে কিন্তু আমরা বডি ছাড়াও ফেসে দেখতে পাই, পৃষ্ঠতলে দেখতে পাই, কিন্তু আমরা সিম্পল কিউবিক ল্যাটিসে কিন্তু অনলি কর্নারে দেখতে পাই। পার্টিকলস টাচ ইচ আদার অ্যালং দ্য এজ, তাহলে পার্টিকলস গুলো এজেতে অ্যালং দ্য এজ ওয়াইজ কিন্তু এরা টাচ করে ইচ আদারকে। এজ লেন্থ অর সাইড অফ দ্য কিউব হচ্ছে স্মল a, এজ লেন্থ বা সাইড অফ দ্য কিউব। হ্যাঁ, তাহলে এজ লেন্থ বা সাইড অফ দা কিউব হচ্ছে স্মল a, তাহলে রেডিয়াস হচ্ছে আমাদের এখানে স্মল r, তাহলে a সমান হচ্ছে 2r। এজ লেন্থ অনলি তো কর্নারে, এখানে তো কোনো বডি সেন্টারও নেই, ফেস সেন্টারও নেই, তাহলে অনলি কর্নারে, তাহলে অনলি কিন্তু এজ লেন্থ হচ্ছে, আর সাইড অফ দা কিউব হচ্ছে স্মল a, আর তাহলে স্মল a সমান হচ্ছে 2r, তাহলে ভলিউম কত হবে, ভলিউম হচ্ছে এখানে a কিউব মানে 2r এর হোল কিউব মানে 8r কিউব হচ্ছে টোটাল ভলিউম অফ দা ইউনিট সেল বলতে পারো। টোটাল ভলিউম অফ দা কিউবিক ইউনিট সেল, কিউবিক হতে পারে, একই ব্যাপার ইউনিট সেলের টোটাল ভলিউমটা। এবার সিন্স এ সিম্পল কিউবিক ইউনিট সেল কন্টেন অনলি ওয়ান অ্যাটম, কি পড়েছো তোমরা এতটা দিন যে পড়লে, তাহলে সিম্পল কিউবিক ইউনিট সেল কন্টেন করে কতগুলো অ্যাটম, অনলি ওয়ান অ্যাটম, তাহলে ভলিউম অফ দা অকুপাইড স্পেস হচ্ছে 1 × 4/3πr3। আমরা কিউবিক ক্লোজ প্যাকটে কি করলাম, 4টে স্ফিয়ারের টোটাল ভলিউমটা পড়লাম, তাহলে 4 × 4/3πr3 হয়েছিল। বডি সেন্টারে দুটো বডি সেন্টারে দুটো পাই,
তাহলে দুটো অ্যাটম পাই, তাহলে 2 × 4/3 পাই আর কিউব হয়েছিল, কিন্তু সিম্পল কিউবিক ল্যাটিসে কটা? অনলি 1 অ্যাটম কন্টেন্ট করে। তাই জন্য ভলিউম অফ দ্য অকুপাইড স্পেস হচ্ছে 4/3 পাই আর কিউব। এখান থেকে কিন্তু ক্যালকুলেশন আসে, এখান থেকে ক্যালকুলেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ফর এনইটির জন্য, ঠিক আছে? এনইটির জন্য কিন্তু এখান থেকে তোমাদের এমসিকিউ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এবার কি করবে? প্যাকিং এফিসিয়েন্সি বার করবে। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কি বলছে দেখো, পিকচারটা দেখো। এটা হচ্ছে সিম্পল কিউবিক ইউনিট সেল, সেখানে 2r দিয়ে আমরা তো ভলিউম বের করলাম, টোটাল ভলিউম। তাহলে 4/3 পাই আর কিউব বাই 8r কিউব ইনটু 100, তাহলে কত বেরোলো? 52.4%। 52.4% হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিস, সিম্পল কিউবিক ইউনিট সেল বা ল্যাটিসের প্যাকিং এফিসিয়েন্সি 52.4%। Thus, we may conclude that CCP and HCP structure has maximum packing efficiency, কারণ CCP এর ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, CCP এর ক্ষেত্রে 74% পড়েছিলাম, আর বডি সেন্টারে 68% পড়লাম, তাই তো? 68%। তাহলে এর সব থেকে বেশি হচ্ছে আমাদের এই দুটো, ঠিক আছে, বডি সেন্টারের ক্ষেত্রে। আর তোমার 52.4% হচ্ছে আমাদের সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে। এবার দেখো যেটা আছে, ক্যালকুলেশন ইনভলভিং ইউনিট সেল ডাইমেনশন। ক্যালকুলেশন ইনভলভিং ইউনিট সেল ডাইমেনশন। ইউনিট সেল ডাইমেনশন বলতে যেটাকে বাংলায় বলে একক কোষের মাত্রার ক্যালকুলেশন, একক কোষের মাত্রার ক্যালকুলেশন, সেটা করব। সেক্ষেত্রে দেখো বলছে ফ্রম দ্য ইউনিট সেল ডাইমেনশন ইট ইজ পসিবল টু ক্যালকুলেট দ্য ভলিউম অফ ইউনিট সেল। তাহলে ইউনিট সেল ডাইমেনশন থেকে তুমি কিন্তু ইউনিট সেলের ভলিউম ক্যালকুলেট করতে পারো। এবার বলছে দেখো নোয়িং দ্য ডেনসিটি অফ দ্য মেটাল, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে প্যাকিং এফিসিয়েন্সি কিন্তু খুব ভালো করে পড়বে। এখান থেকে তো পড়বেই, পারলে বোর্ডের তোমাদের যে বই আছে সেখান থেকে তো অলরেডি তোমরা পড়ে নিয়েছো, আশা করছি এখান থেকে আরো বুঝতে তোমাদের ক্লিয়ার হবে, তাই তো? বোর্ডের বইতে দেখবে আরো হয়তো ডিটেলসে বাংলাতে আরো ভালো করে ইজি করে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। কিন্তু এনসিইআরটি তো পড়তে হচ্ছে, এনসিইআরটি তো পড়ছো, সাথে কিন্তু পড়তে পারো ওটাও। তাহলে নোয়িং দ্য ডেনসিটি অফ দ্য মেটাল, মেটালের ডেনসিটি যদি আমাদের জানা থাকে তাহলে উই ক্যান ক্যালকুলেট দ্য মাস অফ দ্য অ্যাটম ইন দ্য ইউনিট সেল। উই ক্যান ক্যালকুলেট, তাহলে আমরা কিন্তু একটা ইউনিট সেলের অ্যাটমের মাসটা ক্যালকুলেট করতে পারবো যদি মেটালের ডেনসিটি জানা থাকে। মেটালের ডেনসিটি জানা থাকলে উই ক্যান ক্যালকুলেট মাস অফ দ্য অ্যাটম ইন দ্য ইউনিট সেল। Determination of the mass of a single atom gives an accurate method of determination of Avogadro constant. তাহলে ডিটারমিনেশন অফ দ্য মাস অফ এ সিঙ্গেল অ্যাটম, একটা সিঙ্গেল অ্যাটমের মাস ডিটারমাইন করলে সেটা কিন্তু একটা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ডিটারমাইন করার অ্যাকিউরেট মেথড দেয়। অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ডিটারমাইন করার একটা অ্যাকিউরেট মানে একদম সঠিক একটা পদ্ধতি কিন্তু দেয়। Suppose age length of a unit cell of a cubic crystal determined by X-ray diffraction is a small a. D হচ্ছে density of the solid substance আর capital M হচ্ছে molar mass। তাহলে একটা কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে ভলিউম হচ্ছে AQ, ভলিউম অফ দ্য কিউবিক ইউনিট সেল হচ্ছে AQ, মাস অফ দ্য ইউনিট সেল, মাস কত হবে? মাস অফ দ্য ইউনিট সেল হচ্ছে নাম্বার অফ অ্যাটম ইন দ্য ইউনিট সেল। তাহলে একটা ইউনিট সেলের মাসটা কত হবে? আমাদের ইউনিট সেলের অ্যাটমিক নাম্বারটা জানতে হবে আর প্রত্যেকটা অ্যাটমের মাস জানতে হবে, যেটাকে স্মল m দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর একটা ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম সেটাকে z দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। z হচ্ছে নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন দ্য ইউনিট সেল আর স্মল m ইজ দ্য মাস অফ এ সিঙ্গেল অ্যাটম। তাহলে মাস অফ দ্য ইউনিট সেল এভাবে বের করা গেল, সেটা হচ্ছে z ইনটু স্মল m, z ইনটু স্মল m। তাহলে মাস অফ অ্যান অ্যাটম প্রেজেন্ট ইন দ্য ইউনিট সেল, মাস অফ অ্যান অ্যাটম যেটা প্রেজেন্ট আছে ইউনিট সেলেতে সেটা হচ্ছে স্মল m
ইকুয়াল টু ক্যাপিটাল এম বাই এন এ। তাহলে মোলার মাস বাই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট যেটা বলছিলাম, মাস অফ অ্যান অ্যাটম কিন্তু প্রেজেন্ট আছে ইউনিট সেলে, সেটা কিন্তু মোলার মাস বাই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট করলে পাওয়া যায়। স্মল এম ইকুয়াল টু এম, ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলার মাস বাই ক্যাপিটাল এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করলে। তাহলে এবার তুমি ডেনসিটি পেয়ে গেলে। মাস অফ অ্যান অ্যাটম প্রেজেন্ট ইন দ্য ইউনিট সেল হচ্ছে স্মল এম সমান কত বলে দিলাম, মাস অফ দ্য ইউনিট সেল করে নিয়েছো জেড ইন্টু এম মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটম ইন দ্য ইউনিট সেল ইন্টু মাস অফ দ্য ইচ অ্যাটম। এবার ডেনসিটি কি হয়, ঘনত্ব মানে ভর বাই আয়তন, তার মানে মাস বাই ভলিউম, তার মানে মাস অফ দ্য ইউনিট সেল বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল, মাস অফ ইউনিট সেল বাই ভলিউম। তাহলে ভলিউম তো পেয়ে গেছো a কিউব, আর মাস হচ্ছে আমরা পেয়েছি z ইনটু স্মল m। তাহলে স্মল m এর জায়গায় আমরা ক্যাপিটাল M বাই n এ লিখতে পারি। তাহলে d সমান হলো z ক্যাপিটাল M বাই a কিউব n a। ডেনসিটি এইভাবে তাহলে আমরা বের করে ফেলতে পারলাম। রিমেম্বার দ্য ডেনসিটি অফ দ্য ইউনিট সেল ইজ দ্য সেম অ্যাজ দ্য ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স। সাবস্টেন্সের ডেনসিটির সাথে কিন্তু ইউনিট সেলের ডেনসিটি একদম ইকুয়াল হয়। সাবস্টেন্সের ডেনসিটির সাথে ইউনিট সেলের ডেনসিটি সেম হয়। ডেনসিটি অফ দ্য সলিড ক্যান অলওয়েজ বি ডিটারমাইন্ড বাই আদার মেথড, অন্য পদ্ধতিতেও করা যায়। আউট অফ দ্য 5 প্যারামিটারস ইফ এনি 4 আর নোন উই ক্যান ডিটারমাইন দ্য ফিফথ। যদি ধরো মোলার মাস আমাদের জানার দরকার আছে, তাহলে মোলার মাস আমাদের বের করতে হবে, তাহলে আমি যদি ডেনসিটি জানি বা তোমার নাম্বার অফ অ্যাটম ইন ইচ ইউনিট সেল এটা জানি, নাম্বার অফ অ্যাটম ইন ইচ ইউনিট সেল প্রেজেন্ট ইন ওয়ান ইউনিট সেল, তাহলে এটা যদি জানি, হ্যাঁ আমরা ভলিউমটা যদি জানি, ভলিউম অফ দ্য ইউনিট সেল যদি জানি, অ্যাভোগাড্রো নাম্বার জানি, তাহলে বাকি চারটে জানলেই কিন্তু আমরা ফিফথটা বের করে ফেলতে পারবো। নেক্সট যেটা আছে দেখো আমাদের, সেটা হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট। কিছু ডিফেক্টস আমাদের পড়তে হবে ক্রিস্টালে। ক্রিস্টালাইন সলিডস বলছে, ক্রিস্টালাইন সলিডস এর কিন্তু crystalline solids have short range as well as long range order in the arrangement of their constituent particle, yet crystals are not perfect. যতই এরা মানে ক্রিস্টালের ক্ষেত্রে কি হয় না, কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলোর অ্যারেঞ্জমেন্ট যদি শর্ট রেঞ্জ অর্ডারেও থাকে বা লং রেঞ্জ অর্ডারেই থাকুক না কেন, তবুও কিন্তু ক্রিস্টাল গুলো পারফেক্ট হয় না। Usually, a solid consists of an aggregate of large number of small crystal. মানে একটা solid কিন্তু small crystal, প্রচুর সংখ্যক small crystal দিয়ে তৈরি হয়। These small crystal have defect in them. These happen when crystallization process occur at first or moderate rate. এই যে ডিফেক্ট গুলো কেন হচ্ছে, কারণটা হচ্ছে, ডিফেক্টস গুলোর কারণ হচ্ছে যে একটা সলিড কি হয়, তোমার অনেক প্রচুর লার্জ নাম্বার অফ স্মল ক্রিস্টাল দিয়ে তো তৈরি হয়। দিস স্মল ক্রিস্টালস তাদের মধ্যে ডিফেক্ট আছে। এগুলো কেন হচ্ছে, যখন ক্রিস্টালাইজেশন প্রসেসটা ফাস্ট রেটে হচ্ছে বা মডারেট রেটে হয় তখন। এবার দেখো বলছে যে সিঙ্গেল যে তোমার সিঙ্গেল যে ক্রিস্টালগুলো সেগুলো কখন ফর্ম হবে, ক্রিস্টালাইজেশন যখন স্লো রেটে হবে, ক্রিস্টালাইজেশন প্রসেসটা যখন ঘটবে স্লো রেটে, এক্সট্রিমলি স্লো রেটে ঘটবে, তখনই কেবলমাত্র সিঙ্গেল ক্রিস্টাল ফর্মেশন হবে। তাহলে ইভেন দিস ক্রিস্টাল আর নট ফ্রি অফ ডিফেক্ট। তুমি তো ভাবছো যে স্লো রেটে হচ্ছে বলে সিঙ্গেল ক্রিস্টাল ফর্ম হচ্ছে, তাহলে সেটার কোনো ডিফেক্ট থাকবে না, কিন্তু তা নয়। সলিড অনেক ক্রিস্টাল নিয়ে তৈরি হচ্ছে, তাদের মধ্যে ডিফেক্ট থাকছে, কারণ কি তা ক্রিস্টালাইজেশন প্রসেসটা মডারেট রেট বা ফাস্ট হচ্ছে বলে, ফাস্ট রেটে, কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল ফর্ম হয় এক্সট্রিমলি স্লো রেটে, তাও কিন্তু তাদের মধ্যে ডিফেক্ট থাকে, তারা কিন্তু নট ফ্রি অফ ডিফেক্ট। The defects are basically irregularities in the arrangement of constituent particles. মেন হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলোর অ্যারেঞ্জমেন্টে কিছু ইরেগুলারিটিস আছে। ডিফেক্টস বলতে এটাকেই বোঝায়। ব্রডলি স্পিকিং দ্য ডিফেক্টস আর টু টাইপ, একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, একটা হচ্ছে লাইন ডিফেক্ট।
পয়েন্ট ডিফেক্ট বলতে irregularities or deviation from ideal arrangement around a point or an atom in a crystalline substance. একটা crystalline substance এ একটা পয়েন্ট বা একটা অ্যাটমের আইডিয়াল অ্যারেঞ্জমেন্টের ইরেগুলারিটিস হলে বা ডেভিয়েশন হলে সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। যার যখন লাইন ডিফেক্ট কখন irregularities or deviation from ideal arrangement in entire row of ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্টের টোটাল রো যেটা আছে সমগ্র সারিগুলোর যদি চেঞ্জ হয় কিছু বা ইরেগুলারিটিস হয়, ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে লাইন ডিফেক্ট, কারণ রোতে যদি কোনো প্রবলেম দেখা দেয়, পয়েন্ট বা অ্যাটমে যদি কিছু হয় অ্যারেঞ্জমেন্টে, তাহলে সেটা পয়েন্ট ডিফেক্ট। এবার দিস রেগুলারিটিস আর কল্ড ক্রিস্টাল ডিফেক্ট। এই যে রেগুলারিটিস গুলো, এগুলোকেই কিন্তু ক্রিস্টাল ডিফেক্ট বলা হয়, এগুলোকেই কিন্তু ক্রিস্টাল ডিফেক্ট বলা হয়। We shall confine our discussion to point defects only. আমরা কিন্তু only point defects নিয়ে ডিসকাস করব। এবার দেখো পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 টাইপস। 3 ধরনের হয় হচ্ছে পয়েন্ট ডিফেক্টস। ঠিক আছে, আমরা আগেই বললাম যে আমরা পয়েন্ট ডিফেক্ট নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, এবার দেখো যেটা বলছিলাম, তাহলে পয়েন্ট ডিফেক্ট হচ্ছে 3 টাইপ। সেটা হচ্ছে একটা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হতে পারে, ইমপিউরিটি ডিফেক্ট হতে পারে, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হতে পারে। 3 টাইপের ডিফেক্ট কিন্তু হতে পারে। আচ্ছা, স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বলতে কি বোঝায়? These are the point defect. এটা একটা পয়েন্ট ডিফেক্ট that do not disturb the stoichiometry of the solid. সলিডের স্টয়চিওমেট্রি মানে কি বলতো? স্টয়চিওমেট্রি মানে হচ্ছে কিছু কেমিক্যাল যে একটা নাম্বারিং আর কি, মানে রেশিও, কেমিক্যাল নাম্বার রেশিও বলতে পারো, বা তুমি বলতে পারো যে রাসায়নিক সংখ্যানুপাত। ঠিক আছে, এটার ক্ষেত্রে সলিডের স্টয়চিওমেট্রিক ডিফেক্টে কিন্তু সলিডের স্টয়চিওমেট্রি কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে ইন্ট্রিনসিক বা থার্মোডাইনামিক ডিফেক্ট বলে। ইন্ট্রিনসিক বা থার্মোডাইনামিক ডিফেক্ট বলা হয়। বেসিক্যালি এই ইন্ট্রিনসিক বা থার্মোডাইনামিক, ইন্ট্রিনসিক মানে হচ্ছে সহজাত, আর থার্মোডাইনামিক হচ্ছে তাপগতীয় ত্রুটি বলা যেতে পারে। বেসিক্যালি দিস আর অফ 2 টাইপস। স্টয়চিওমেট্রিক ডিফেক্টস আবার 2 ধরনের, একটা ভ্যাকেন্সি, একটা ইন্টারস্টিশিয়াল। এইগুলো কিন্তু ভীষণ ভালো করে পড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে স্টাডি করবে। তাহলে চলো, ভ্যাকেন্সি কি বলছে? তার মানে কি তুমি বুঝতে পারছো, একটা ল্যাটিস সাইটে যদি ভ্যাকেন্ট থাকে, সাম অফ দ্য ল্যাটিস সাইট ভ্যাকেন্ট, খালি রয়েছে। ঠিক আছে, ফিগার 1.27 মানে পিকচার গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে when some of the lattice sites are vacant, তাহলে সেটাকে ভ্যাকেন্সি ডিফেক্ট বলবো। এখানে কিন্তু সাবস্টেন্সের ডেনসিটি ডিক্রিজ করে। কোনো সাবস্টেন্সের যদি এটা হয়, তাহলে তার ডেনসিটি ডিক্রিজ করবে, ভ্যাকেন্সি ডিফেক্ট ঘটে। This defect can also develop when a substance is heated. এই ডিফেক্ট তাহলে কি বলছে? থার্মোডাইনামিক ডিফেক্ট কেন বলা যেতে পারে এদেরকে? কারণ হচ্ছে এই ডিফেক্টটা আরো ডেভেলপ করবে, আরো বেশি ডিফেক্ট দেখা দেবে কখন? যদি সাবস্টেন্সটাকে হিট দেওয়া হয়। সাবস্টেন্সটা যখন হিটেড হয় তখন কিন্তু ডিফেক্ট ক্যান অলসো ডেভেলপড। ঠিক আছে, তাহলে সাম অফ দ্য ল্যাটিস সাইট ভ্যাকেন্ট দেখলে বুঝে যাবে এটা ভ্যাকেন্সি ডিফেক্ট। আচ্ছা, এই দেখো ফিগার 1.27 এ দেখো, এখানে কিন্তু ল্যাটিস সাইট নেই, দেখেছো? গ্রিন কালার গুলো কিন্তু এই হোয়াইটের জায়গাগুলো দেখাচ্ছে এখানে ভ্যাকেন্সি ডিফেক্ট হয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্সি ডিফেক্ট হয়েছে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল মানে অন্তঃস্থানী, ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে অন্তঃস্থানী। when some constituent particle like ধরো atoms or molecules occupy করে interstitial site, একটা অন্তঃস্থানিক, ধরো আমি এই পিকচারটা দেখিয়ে তোমাদের বোঝাচ্ছি যে এই যে কিছু মানে ল্যাটিস সাইট রয়েছে, এই যে ধরো এই চারটের মাঝখানে ধরো মিডল পজিশনে হঠাৎ করে একটা ভিতর দিকে, ভিতর পজিশনে একটা তোমার কি হলো না, কনস্টিটিউয়েন্ট পার্টিকেল চলে গেল, তখন কিন্তু সেটাকে বলবো আমরা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ঠিক আছে, তার মানে ইন্টারস্টিশিয়াল সাইটে যখন একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অকুপাই করে নেয়, একটা ইন্টারস্টিশিয়াল সাইটকে যখন কনস্টিটিউয়েন্ট পার্টিকেল
অকুপাই করে নেয় তখন বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এর ফলে ভ্যাকেন্সি ডিফেক্টে কি হয়, তোমার সাবস্টেন্সটার ডেনসিটি ডিক্রিজ করে, কিন্তু ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে সাবস্টেন্সের ডেনসিটি ইনক্রিজ করে। ঠিক আছে? আচ্ছা, ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট যেটা বলছিলাম এটা কিন্তু টোটালি নন আয়নিক যে সলিডস গুলো সেগুলোর ক্ষেত্রে হয়। তাহলে কি বললাম, এই দেখো ব্যাপারটা কেন ভেঙে ভেঙে বলছি না, যাতে এমসিকিউ গুলো বুঝতে সুবিধা হয়। তাহলে ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটা কাদের জন্য, নন আয়নিক সলিডের জন্য। আয়নিক সলিড কি হয়ে যায়, মাস্ট অলওয়েজ মেনটেন করে তাদের ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, সেটা ফ্রেঙ্কেল আর স্কটকি ডিফেক্টে দেখা যায়। ফ্রেঙ্কেল আর স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু তুমি আয়নিক সলিডের দ্বারা হয় ওটা ফ্রেঙ্কেল মানে। তাহলে সিম্পল ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট ছাড়াও এই স্টয়কিওমেট্রিক ডিফেক্ট কিন্তু তোমার ফ্রেঙ্কেল আর স্কটকি ডিফেক্ট দেখায়। এবার চলে যাচ্ছি আমরা তাহলে। আচ্ছা হ্যাঁ, এবার তাহলে দেখো এটার মিডিলে দেওয়া আছে, ভুলিয়ে ফেলবে না, ফিগার মানে নাম্বারিং গুলো কিন্তু দেখবে 1.28 হচ্ছে তার ইন্টারস্টিশিয়ালের ক্ষেত্রে। দেখো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কিন্তু 1.28। দেখো পিকচারটা দেখে নাও। এই দেখো এখানে ছিল পরপর রো ওয়াইজ ভালোই ছিল, মাঝখানে যে এই যে আমি দেখো অ্যারোটা যেটা পয়েন্ট আউট করছি সেটা যে ইন্টারস্টিশিয়াল সাইটে এক কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অকুপাই করে নিয়েছে, তাহলে এই ডিফেক্টটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্ট কাকে বলবে, ফ্রেঙ্কেল ডিফেক্ট হচ্ছে এই ডিফেক্ট হচ্ছে সোন বাই আয়নিক সলিড। তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম সিম্পল ভ্যাকেন্সি ডিফেক্ট আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এটা কিন্তু সোন বাই নন আয়নিক সলিড। ঠিক আছে, ভুলে ফেলবে না। আর ফ্রেঙ্কেল আর স্কটকি যেটা করব সেটা হচ্ছে আয়নিক সলিড। ঠিক আছে? আচ্ছা, তাহলে দিস ডিফেক্ট মানে ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ সোন বাই আয়নিক সলিড। স্মলার আয়ন ইউজুয়ালি ক্যাটায়ন আর লার্জার হলে সেটা অ্যানায়ন হয়। Smaller ion is dislocated from its normal site to an interstitial site. তাহলে নরমাল সাইট থেকে যখন একটা ইন্টারস্টিশিয়াল সাইটে গেল, তাহলে নরমাল সাইটটা কি হলো, একটা স্মল আয়ন হলো, স্মলার আয়ন ইউজুয়ালি ক্যাটায়নই হয় এক্ষেত্রে। ফ্রেঙ্কেল ডিফেক্টে ক্যাটায়ন গুলো কি করছে, ডিসলোকেটেড হয়ে যাচ্ছে। কোথায়, নরমাল পজিশন থেকে, নরমাল যেখানে ওর থাকার কথা সেখান থেকে ডিসলোকেট হয়ে গিয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে বসছে। হঠাৎ করে কিন্তু অকুপাই করছে না কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। বোঝো ব্যাপারটা, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টে কি ছিল, একটা নতুন কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, কিছু কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কিন্তু ইন্টারস্টিশিয়াল সাইটে এসে অকুপাই করছিল জায়গাটা, আর একটা পজিশন থেকে কিন্তু সে চলে আসেনি। কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখো একটা নরমাল সাইট থেকে ডিসলোকেটেড হয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে আসছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, ভ্যাকেন্সিও হচ্ছে, যেখান থেকে নরমাল সাইট যেখান থেকে ডিসলোকেট হচ্ছে সেই জায়গাটা তো ভ্যাকেন্সি এফেক্ট হচ্ছে, আর যে জায়গায় এসে বসছে মানে ইন্টারস্টিশিয়াল সাইটে, তার মানে ইন্টারস্টিশিয়াল ডিফেক্টও হচ্ছে এখানে। তাহলে কি সুন্দর মজার ব্যাপার ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখো, আর ভীষণ ইম্পর্টেন্টও। সেটা হচ্ছে তাহলে আয়নিক সলিডে দেখা যায়, আর ইউজুয়ালি স্মল আর আয়ন বা ক্যাটায়ন গুলো এখানে কি হয়, ডিসলোকেট হয়ে যায় নরমাল সাইড থেকে, চলে যায় কোথায়, ইন্টারস্টিশিয়াল সাইডে। তাহলে এটা ক্রিয়েট করছে ভ্যাকেন্সি এফেক্ট, মানে যেখান থেকে ডিসলোকেট হলো সেটা ভ্যাকেন্সি এফেক্ট, আর অরিজিনাল সাইটটা, আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট অ্যাট ইটস নিউ লোকেশন, যে নিউ লোকেশনে এসে বসছে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্টকে আমরা কিন্তু ডিসলোকেশন ডিফেক্টও বলতে পারি। এর ফলে কিন্তু তোমার সলিডটার ডেনসিটি চেঞ্জ হয় না, ওইটার ফলে যেমন ডেনসিটি বাড়ছে বা ডেনসিটি কমছে এরকম ব্যাপার হয়, এক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ডেনসিটির কোনো চেঞ্জ হয় না। এবার দেখো, আচ্ছা হ্যাঁ, ফ্রেঙ্কেল ডিফেক্ট ইজ শোন বাই আয়নিক সাবস্টেন্স তো বললাম, in which there is a large difference in the size of ion. আয়নের সাইজের কিন্তু একটা লার্জ ডিফারেন্স থাকতে হবে। যেমন ধরো ZnS, AgCl, AgBr, AgI, এই চারটে এক্সাম্পলই মনে রাখো। ZnS, AgCl, AgBr, AgI, যেখানে ডিউ টু স্মল সাইজ অফ Zn2+, Ag+, এগুলো স্মল সাইজের ওপর লার্জ ডিফারেন্স যেন থাকে আয়নের সাইজে।
সেক্ষেত্রে সেই আয়নিক সাবস্টেন্সই কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখাতে পারবে। নেক্সট চলো যাই আমরা স্কটকি ডিফেক্টে। আচ্ছা, আমরা ফ্রেঙ্কেল ডিফেক্টের ফিগার 1.29টা একবার দেখে নাও। দেখো এখানে এই পজিশন থেকে দেখো একটা ব্ল্যাঙ্ক পজিশন পয়েন্ট করছি, দেখতে পাচ্ছ? ব্ল্যাঙ্ক পজিশন থেকে ক্যাটায়নটা কি করেছে দেখো, এখানে পজিশন ইন্টারস্টিশিয়াল পজিশনে বসে পড়েছে। তার মানে কি হলো, এখানে একটা ভ্যাকেন্সি ডিফেক্ট হলো, এখানে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হলো। বোঝা গেল কি ব্যাপারটা? আবার বলে দিচ্ছি, তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট কিন্তু ভ্যাকেন্সি ডিফেক্টও দেখাচ্ছে, আবার আমাদের ইন্টারস্টিশিয়াল ডিফেক্টও দেখাচ্ছে। কেন না, সে তার অরিজিনাল সাইট থেকে ডিসলোকেটেড হয়ে ইন্টারস্টিশিয়াল সাইটে এসে বসছে। তাহলে অরিজিনাল সাইটটা কি হলো, ভ্যাকেন্সি ডিফেক্ট হলো, আর যে নিউ লোকেশনে সে এসে বসলো সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ওকে, তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্টের দ্বারা কিন্তু ডেনসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, আর এটা আয়নিক সলিডের জন্যই অ্যাপ্রিসিয়েবল। ঠিক আছে, আচ্ছা এবার চলো যাই স্কটকি ডিফেক্ট। ইট ইজ বেসিক্যালি এ ভ্যাকেন্সি ডিফেক্ট ইন আয়নিক সলিড। তাহলে ভ্যাকেন্সি, এটা মেইনলি ভ্যাকেন্সি ডিফেক্টের মতোই হয়, কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্টের সাথে এটা আবার গুলিয়ে ফেলো না। ঠিক আছে, তাহলে ভ্যাকেন্সি ডিফেক্টের মতোই হয় কিন্তু স্কটকি ডিফেক্ট। অর্ডার টু মেইনটেইন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, আয়নিক সলিড আমরা বলেছি মাস্ট মেইনটেইন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। নাম্বার অফ মিসিং ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু ইকুয়াল হয়। এক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন মিসিং দ্য নাম্বার অফ ক্যাটায়ন আর অ্যানায়ন আর ইকুয়াল। তুমি একদম সোজাসুজি পিকচারটাতেই চলে যাও। আচ্ছা, তার আগে আরেকটা পয়েন্ট পড়ে নাও, সেটা হচ্ছে লাইক সিম্পল ভ্যাকেন্সি ডিফেক্ট। আমরা ভ্যাকেন্সি ডিফেক্টে কি পড়েছিলাম, সাবস্টেন্সের ডেনসিটি ডিক্রিজ হয় এই ডিফেক্টে, সেরকমই সেম কিন্তু স্কটকি ডিফেক্টেও। স্কটকি ডিফেক্ট অলসো ডিক্রিজ করে ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, নাম্বার অফ সাচ ডিফেক্টস ইন আয়নিক সলিড ইজ কোয়াইট সিগনিফিক্যান্ট। স্কটকি ডিফেক্টে দেখে নাও, স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে দেখো বলছে যেটা, এই দেখো অ্যানায়ন, এখানে দেখো ভ্যাকেন্ট কোনটা আছে, এই একটা বক্স, যেটা এই একটা বক্স। তাহলে এই বক্সটায় কে ছিল, প্লাস, কারণ দুদিকে নেগেটিভ, তার মানে মাঝখানে প্লাস ছিল। আর একটা হচ্ছে যে এইখানে একদম লাস্টের লাইনে দেখো, ফার্স্ট রোটায় দেখে নাও, লাস্ট স্টেটটায় দেখে নাও প্লাস ছিল। তাহলে দুটো ক্যাটায়ন আর অ্যানায়ন দেখো, অ্যানায়ন দেখো দুটো ক্যাটায়ন, দুটো মানে চারটি টোটাল ভ্যাকেন্ট পজিশন তুমি পাবে। তাহলে অ্যানায়ন আর ক্যাটায়ন হচ্ছে ইকুয়াল হবে, নাম্বার অফ মিসিং ক্যাটায়ন অ্যানায়ন এখানে কিন্তু ইকুয়াল হবে স্কটকি ডিফেক্টে। আচ্ছা, এবার এখানে চলে যাও, স্কটকি ডিফেক্ট ইজ শোন বাই আয়নিক সাবস্টেন্স। আমরা কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্টও পড়েছি, শোন বাই আয়নিক সাবস্টেন্স। এখানে কিন্তু বলছে, ওখানে বলেছিলাম আয়নের সাইজের কিন্তু লার্জ ডিফারেন্স থাকতে হবে, কিন্তু এখানে কি বলছে, স্কটকি ডিফেক্ট ইজ শোন বাই আয়নিক সাবস্টেন্স in which the cation আর anion are almost similar size. Cation আর anion এর সাইজ কিন্তু almost similar হতে হবে। For example, NaCl, KCl, CSCl, AgBr। এবার দেখো ফ্রেঙ্কেল ডিফেক্টে আমরা নিশ্চয়ই দেখেছো, পড়েছিলাম AgBr। তাহলে এখানে একটা এক্সেপশনাল হচ্ছে AgBr। AgBr কি করে না, AgBr কিন্তু তোমার ফ্রেঙ্কেল এফেক্টও দেখাচ্ছে, আবার স্কটকি ডিফেক্টও দেখাচ্ছে। ফ্রেঙ্কেল আর স্কটকি দুটো ডিফেক্টই কিন্তু AgBr শো করে। ঠিক আছে, এটা একটা এক্সেপশনাল আছে। এবার আছে দেখো ইমপিউরিটি ডিফেক্টস। আমরা কি বলেছিলাম, স্টয়কিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে পয়েন্ট ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্টে হচ্ছে ছিল আমাদের পয়েন্ট ডিফেক্ট করেছিলাম না, সেখানে স্টয়কিওমেট্রিক, ইমপিউরিটি, নন স্টয়কিওমেট্রিক ছিল। আচ্ছা, আমরা তার মধ্যে এবার যেটা পড়বো সেটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। ঠিক আছে, ইমপিউরিটি ডিফেক্ট এটা দেখো, ইন মোল্টেন NaCl containing a little amount of SrCl2 is crystallized, some of the site of the Na plus ion are occupied by Sr2 plus ion। যদি মোল্টেন NaCl এর সাথে আমরা SrCl2 কে যোগ করি, যেটা SrCl2 যুক্ত মোল্টেন NaCl, little amount of SrCl2, little amount of SrCl2 যুক্ত গলিত, মোল্টেন মানে কি গলিত NaCl কে যদি আমরা ক্রিস্টালাইজড করি, তাহলে কিন্তু সাম অফ দা সাইট অফ Na প্লাস আয়ন Sr2 প্লাস আয়ন দ্বারা অকুপাইড হয়ে যায়। Sr2 প্লাস আয়ন কিন্তু Na প্লাস আয়নের কিছু সাইটস অকুপাই করে নেয়। ইচ Sr2 প্লাস রিপ্লেস করে দুটো Na প্লাস আয়নকে। ইচ Sr2 প্লাস রিপ্লেসেস
2Na plus ion. It occupies the site of one ion and other side remains vacant. একটা সাইড অকুপাই করে নেয়, একটা সাইড ভ্যাকেন্ট থাকে। এরা কিন্তু একটা মানে রিপ্লেস হচ্ছে, এখানে রিপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে। Cationic valencies thus produced are equal in the number to that of Sr2 plus ion, ঠিক আছে। ক্যাটায়নিক ভ্যালেন্সি যেটা প্রডিউস হয় সেটা Sr2 প্লাস এর সাথে ইকুয়াল হয়। এছাড়া আরো एग्जांपल আছে CdCl2, AgCl, এগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। CdCl2, হ্যাঁ, SrCl2, CdCl2, Cd2 প্লাস দ্বারাও কিন্তু Na+ তোমার আয়নটা রিপ্লেস হতে পারে, ঠিক আছে। এখানে পিকচারটা দেখে নাও। Introduction of cation vacancy in NaCl by substitution of Na plus by Sr2 plus। দেখো এখানে Sr2 plus ছিল, ঠিক আছে, আর এখানে Na plus ছিল। Sr2 plus কি করলো, Na প্লাসটাকে রিপ্লেস করে বসে পড়লো, অকুপাই করে নিল এর জায়গাটা। এবার যে Sr2 প্লাসটা হলো সেই জায়গাটা ভ্যাকেন্টলি থেকে যায়। নেক্সট যেটা আছে তোমাদের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, the defects, এবার আমরা আগে যেগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু ক্রিস্টালাইন সাবস্টেন্সের স্টয়চিওমেট্রিকে ডিস্টার্ব করছে না, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, a large number of non stoichiometric inorganic solid are known। কিছু এছাড়াও যদিও আমরা কিছু লার্জ নাম্বার অফ নন স্টয়চিওমেট্রিক ইনঅর্গানিক সলিডের সম্পর্কে জানি যেগুলো কন্টেন করে থাকে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট ইন নন স্টয়চিওমেট্রিক রেশিও ডিউ টু ডিফেক্ট ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার, তাদের ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফেক্টের দরুন তারা সেই নন স্টয়চিওমেট্রিক রেশিওটাকে কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট কন্টেন করে থাকে। এবার এই নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আবার টু টাইপের হয়, একটা মেটাল এক্সেস ডিফেক্ট, একটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তাহলে দু রকমের হচ্ছে, একটা মেটাল এক্সেস ডিফেক্ট, একটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবার মেটাল এক্সেস ডিফেক্ট কিভাবে হয় দেখো, তোমার মেটাল এক্সেস ডিফেক্টটা ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি, মানে অ্যানায়ন থাকছে না, অ্যানায়নিক ভ্যাকেন্সি দ্বারা কিন্তু তাহলে হতে পারে। বুঝলে? তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি কি বলছে, অ্যালকালি হ্যালাইডস লাইক ধরো NaCl, KCl শো করে দিস টাইপ অফ ডিফেক্ট। NaCl, KCl কিন্তু এই টাইপের ডিফেক্ট কিন্তু শো করে, মেটাল এক্সেস থাকে যেখানে, অ্যালকালি হ্যালাইড গুলো দেখায়। when crystals of NaCl are heated in an atmosphere of sodium vapor, সোডিয়াম ভেপারের অ্যাটমসফিয়ারে যখন যদি NaCl ক্রিস্টালকে হিট করা হয় তাহলে সোডিয়াম অ্যাটম ডিপোজিটেড হয় ক্রিস্টাল সারফেসে, সোডিয়াম অ্যাটম সারফেস অফ দ্য ক্রিস্টালে ডিপোজিট হয়ে যায়। তারপর Cl মাইনাস আয়ন ডিফিউজ হয়ে যায় সারফেস অফ দ্য ক্রিস্টালে, ছড়িয়ে পড়ছে, কম্বাইন হয়ে যাচ্ছে Na অ্যাটমের সাথে এবং NaCl দিচ্ছে। দিস হ্যাপেন বাই লস অফ ইলেকট্রন বাই সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অ্যাটম ইলেকট্রন লস করেই তো Na+ আয়ন দেয়, তার জন্যই তো এটা ঘটে, NaCl তৈরি হয়, কারণ ক্লোরিন মাইনাস আয়ন ডিফিউজ হয় সারফেস ক্রিস্টাল অফ দ্য ক্রিস্টালে, আর সোডিয়াম অ্যাটম সারফেস অফ দ্য ক্রিস্টালে ডিপোজিটেড হয়। এবার সোডিয়াম অ্যাটম ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে Na+ আয়ন হচ্ছে, তার ফলেই তো NaCl পাচ্ছে। এবার রিলিজড ইলেকট্রন ডিফিউজ ইনটু দ্য ক্রিস্টাল অ্যান্ড অকুপাই অ্যানায়নিক সাইট, রিলিজড ইলেকট্রন কি করে ডিফিউজ হয়ে যায় ক্রিস্টালে, রিলিজড ইলেকট্রনটা অকুপাই করে নেয় অ্যানায়নিক সাইটটা, ঠিক আছে, অকুপাই করে নিচ্ছে অ্যানায়নিক সাইট। As a result, crystal now has excess of sodium. সারফেসে অনেক সোডিয়াম রয়েছে, অ্যানায়নিক সাইটস অকুপাইড বাই আনপেয়ার্ড ইলেকট্রন, সেটাকে F সেন্টার বলে, ক্যাপিটাল F সেন্টার বলে। দেখো পিকচারটায় দেখো, এইটা হচ্ছে F সেন্টার এন্ড F সেন্টার ইন এ ক্রিস্টাল। দেখো অ্যানায়নিক সাইটটা যে আমরা রিলিজ করছে যে ইলেকট্রনটা সেটা কিন্তু ডিফিউজ হয়ে যাচ্ছে ক্রিস্টালে এবং অ্যানায়নিক সাইটটাকে অকুপাই করে নিচ্ছে, যাকে বলে F সেন্টার। They impart yellow color to the crystal of NaCl. NaCl টা yellow colored হয়ে যায়। কালার কেন হচ্ছে? By the excitation of this electron when they absorb energy from the visible light falling on the crystal. ক্রিস্টালের উপর পড়ছে এরকম ভিজিবল লাইট থেকে এনার্জি অ্যাবজর্ব করে যখন ইলেকট্রনগুলো তখন এক্সাইটেশন স্টেটে পৌঁছে যায়,
কালার দেয় তখন। তারপর এক্সেস অফ লিথিয়াম যদি হয়ে যায়, এখানে এক্সেস অফ সোডিয়াম হয়েছে, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি। তাহলে অ্যানায়নিক ভ্যাকেন্সি হচ্ছে বলেই সোডিয়াম এখানে বেশি হচ্ছে, সোডিয়াম অ্যানায়নিক ভ্যাকেন্সির কারণে সোডিয়াম বেশি হচ্ছে, তাই তো এক্সেস অফ সোডিয়াম পাচ্ছি। তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট হলো এটা। সেরকমই লিথিয়াম মেক্স LiCl ক্রিস্টাল পি। তারপর এক্সেস অফ পটাশিয়াম, এক্সেস অফ লিথিয়াম মেক LiCl ক্রিস্টাল পি। এক্সেস অফ পটাশিয়াম, এটা তো একটা মেটাল, সেটা কেশিয়াল দিচ্ছে, ক্রিস্টালকে ভায়োলেট করে দিচ্ছে। আচ্ছা, তাহলে মেটাল এক্সেস ডিফেক্ট কিন্তু তোমার হতে পারে অ্যানায়নিক ভ্যাকেন্সি দ্বারা। আর একটা যেটা হতে পারে মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন অ্যাট ইন্টারস্টিশিয়াল সাইট। ইন্টারস্টিশিয়াল সাইটে যদি এক্সট্রা ক্যাটায়ন প্রেজেন্ট থাকে, ইন্টারস্টিশিয়াল সাইটে যদি এক্সট্রা ক্যাটায়ন প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু মেটাল এক্সেস ডিফেক্ট দেখা যায়। জিঙ্ক অক্সাইড is white in color at room temperature. On heating it loses oxygen. জিঙ্ক অক্সাইড লস করে অক্সিজেনকে হিটিং এর মাধ্যমে and turns হয়ে যায় ইয়েলো। Now there is excess of zinc তাহলে in the crystal, কারণ অক্সিজেনকে ছাড়ছে, অক্সিজেন লস করছে হিটিং এর ফলে, তাই তো। তার ফলে কি হচ্ছে না, জিঙ্ক এক্সেস হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইটস ফর্মুলা বিকামস Zn1 plus XO। এক্সেস Zn2 plus আয়ন মুভ করছে ইন্টারস্টিশিয়াল সাইটে ইলেকট্রন টু নেবারিং ইন্টারস্টিশিয়াল সাইট। ইলেকট্রন গুলো কিন্তু নেবারিং ইন্টারস্টিশিয়াল সাইটে চলে যাচ্ছে, Zn2 plus ইন্টারস্টিশিয়াল সাইটে চলে যাচ্ছে। তাহলে প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন at interstitial site এটাও কিন্তু মেটাল এক্সেস ডিফেক্ট করছে। এবার মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। There are many solids which are difficult to prepare in the stoichiometric composition. এমন অনেক সলিড আছে যারা মানে যাদেরকে স্টয়চিওমেট্রিক কম্পোজিশনকে প্রিপেয়ার করে আর কি সঠিক রেখে প্রিপেয়ার করা খুবই ডিফিকাল্ট, and contain less amount of metal as compared to the stoichiometric proportion. Stoichiometric proportion এর সাপেক্ষে এখানে কিন্তু less amount এ থাকে মেটাল। Typical example হচ্ছে যে FeO which is mostly found with a composition of FeO 0.95O, মানে Fe 0.93O to Fe 0.96O এর রেঞ্জে থাকে অ্যাকচুয়ালি। In crystal of FeO some Fe2 plus cation are missing. এখানে তাহলে মেটাল ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে FeO তে Fe2 plus কিছু মিসিং থাকে। Loss of positive charge is made up by the presence of required number of Fe3 plus ion. বলছে যে FeO এর ক্রিস্টালগুলোতে কিছু Fe2 plus cation কি হয়, মিসিং হয়ে যায়, আর প্রয়োজনীয় সংখ্যক যে Fe3 plus আয়নের উপস্থিতিতে পজিটিভ চার্জ কিন্তু প্রশমিত হয়। নেক্সট যে টপিকটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ আর ম্যাগনেটিক প্রপার্টিজই তোমাদের বাকি আছে এই চ্যাপ্টারটায়। হ্যাঁ, আজকেই পড়ে নি আমরা। সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজে দেখো বলছে সলিডস এক্সিবিট অ্যান অ্যামেজিং রেঞ্জ অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিস। সলিডস কিন্তু একটা অ্যামেজিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে তার তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিরকম সেটার উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়। আচ্ছা, তার আগে দেখে নাও ম্যাগনিটিউড রেঞ্জিং হচ্ছে 10 to the power minus 22, 10 to the power 7 ওহম ইনভার্স, মিটার ইনভার্স। এবার তাদের কন্ডাক্টিভিটি কার কত রেঞ্জে থাকে সেটার উপর ডিপেন্ড করে সলিডকে কিন্তু তিনটে টাইপে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে কন্ডাক্টর, solids with conductivities ranging between 10 to the power 4 to 10 to the power 7 ohm inverse, meter inverse are called conductor. তাহলে কন্ডাক্টর কখন বলবো, 10 to the power 4 থেকে 10 to the power 7 ohm inverse, meter inverse যখন তার কন্ডাক্টিভিটিস রেঞ্জ হবে। ঠিক আছে, মেটালস হ্যাভ কন্ডাক্টিভিটিস, মেটাল কিন্তু কন্ডাক্টিভ হয় in the order of 10 to the power 7 ohm inverse, meter inverse, good conductor. ঠিক আছে, তাহলে মেটাল কিন্তু ভেরি গুড কন্ডাক্টর মনে রাখবে। তাহলে তিনটে টাইপে ডিভাইড বলেছিলাম, সেটা তাহলে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। ইনসুলেটর কোন রেঞ্জে থাকবে, these are solids with very low conductivities ranging between 10 to the power minus 20 থেকে 10 to the power minus 10,
ভেরি লো কন্ডাক্টিভিটি এদের, আর সেমিকন্ডাক্টরের মিডিয়াম, কন্ডাক্টরের থেকে একটু কম আর কি। তাহলে এর রেঞ্জ হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জের, তাহলে ওটা হচ্ছে 10⁴ থেকে 10⁷ হচ্ছে কন্ডাক্টর, 10⁻⁻20 থেকে -10 মানে ভেরি লো রেঞ্জ ইনসুলেটর, সেমিকন্ডাক্টর হচ্ছে 10⁻⁻6 থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। ঠিক আছে? আচ্ছা, এবার conduction of electricity metals, conduction of electricity metals মানে মেটালে কন্ডাকশনটা আমরা পড়বো, মেটালের ইলেকট্রিসিটি কন্ডাকশনটা পড়বো, মানে ধাতুর তড়িৎ পরিবহন। A conductor may conduct electricity through movement of electron or ion, ইলেকট্রন অথবা আয়নের মুভমেন্টের মাধ্যমে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে একটা কন্ডাক্টর। যেমন মেটাল, মেটালিক কন্ডাক্টর বলছে মেটাল কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিড অ্যাজ ওয়েল অ্যাজ মোল্টেন স্টেট, মেটাল কিন্তু সলিড অবস্থায় যেরকম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে সেরকম মোল্টেন স্টেট মানে গলিত অবস্থাতেও পারে, কঠিন অবস্থাতেও পারে, গলিত অবস্থাতেও পারে। The conductivity of metals depend করছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অ্যাভেলেবল পার অ্যাটম, পার অ্যাটমে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে তার নাম্বারের উপর ডিপেন্ড করে হচ্ছে কন্ডাক্টিভিটি অফ মেটালস। আমি এখান থেকে তোমাদের একেবারে কিন্তু পুরো চ্যাপ্টারটার ফার্স্টের বোধহয় দুটো পার্টের দিয়েছিলাম, বাকি সব পার্টের কিন্তু একসাথে কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন দিতে পারে। তাহলে করতে হচ্ছে কিন্তু পুরোটাই। তাহলে অ্যাটমিক বলছে কি বললাম, হ্যাঁ মেটাল তাহলে কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি সলিড স্টেটে অ্যাজ ওয়েল অ্যাজ মোল্টেন স্টেটে। কন্ডাক্টিভিটি অফ মেটাল কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অ্যাভেলেবল পার অ্যাটম, এটাও একটা কিন্তু এমসিকিউ হতে পারে। অ্যাটমিক অরবিটাল অফ মেটাল অ্যাটমস ফর্ম করে মলিকিউলার অরবিটাল which are so close in energy to each other as to form a band। বলছে অ্যাটমিক অরবিটাল আমরা পড়েছি অলরেডি কেমিক্যাল বন্ডিং এ, তোমরা জানো যে অ্যাটমিক অরবিটালে কি হয়, সব এগুলো মানে অ্যাটমস গুলো একত্রিত হয়ে মলিকিউলার অরবিটাল তৈরি করে, অনেকগুলো অ্যাটমিক অরবিটাল। সেরকমই মেটাল অ্যাটমেরও অ্যাটমিক অরবিটালস গুলো একত্রিত হয়ে মলিকিউলার অরবিটাল ফর্ম করে এবং তারা শক্তির দিক থেকে এনার্জির দিক থেকে এতটাই কাছাকাছি হয়, তাদের এনার্জিটা এতটাই কাছাকাছি ক্লোজ হয়, এতটাই ইচ আদারের ক্লোজ হয়, তারা একটা ব্যান্ড ফরমেশন করতে পেরে যায়। এবার ইফ দিস ব্যান্ড ইজ পার্শিয়ালি ফিল্ড, ব্যান্ডটা যদি পার্শিয়ালি ফিল্ড হয় অর ইট ওভারল্যাপস উইথ এ হায়ার এনার্জি আনঅকুপাইড কন্ডাকশন ব্যান্ড, এটা যদি পার্শিয়ালি ফিল্ড হয়, if this band partially filled or it overlaps with a higher energy unoccupied conduction band, মানে higher energy unoccupied conduction band কে যদি overlap করে, then electron can flow easily under an applied electric field and metal show conductivity। কি বলছে না, এই ব্যান্ডটা যে ফর্ম করতে পারছে সেটা কি হচ্ছে না, তাহলে অ্যাটমিক অরবিটাল, মেটাল অ্যাটমের অ্যাটমিক অরবিটালস গুলো ফর্ম করছে মলিকিউলার অরবিটাল, যাদের এনার্জি এই চাঁদাদের এতটাই ক্লোজ হয় তারা ব্যান্ড ফরমেশন করতে পারে। এবার দিস ব্যান্ড, ইফ দিস ব্যান্ড ইজ পার্শিয়ালি ফিল্ড অর এটা ওভারল্যাপ করে যায় যদি হায়ার এনার্জি আনঅকুপাইড কন্ডাকশন ব্যান্ডকে, তাহলে ইলেকট্রন কিন্তু ইজিলি ফ্লো করতে পারে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে। ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি আর তাহলে কিন্তু ইলেকট্রন ইজিলি ফ্লো করতে পারবে, তাহলে মেটাল শো করতে পারবে কন্ডাক্টিভিটি। ইফ দ্য গ্যাপ বিটুইন ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড, যেটা ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড আর নেক্সট হায়ার আনঅকুপাইড ব্যান্ড ইজ লার্জ, হায়ার এনার্জি আনঅকুপাইড কন্ডাকশন ব্যান্ড বা আনঅকুপাইড ব্যান্ড যেটাই বলবে, সেই ফিল্ড ভ্যালু যদি, এটা তো আমরা বললাম কি পার্শিয়ালি ফিল্ড, তার সাথে হায়ার এনার্জি আনঅকুপাইড কন্ডাকশন ব্যান্ডকে যদি ওভারল্যাপ করে যায়, ব্যান্ড পার্শিয়ালি ফিল্ড হয় অথবা ওভারল্যাপ করে যায় হায়ার এনার্জি আনঅকুপাইড কন্ডাকশন ব্যান্ডকে, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রন ক্যান ইজিলি ফ্লো, মেটাল শো কন্ডাক্টিভিটি। কিন্তু এই গ্যাপটা ওই ফিল্ড, ধরো ব্যান্ডটা ফিল্ড আছে পুরোপুরি আর তার নেক্সট যে হায়ার আনঅকুপাইড
ব্যান্ডটা মানে কন্ডাকশন ব্যান্ডটা ডিসটেন্সটা যদি ডিফারেন্সটা গ্যাপটা যদি বেশি হয়, ইলেকট্রন ক্যান নট জাম্প টু ইট, তাহলে জাম্প করতে পারছে না। such a substance has very small conductivity, তখন কিন্তু তাদের কন্ডাক্টিভিটি ভেরি স্মল হয়। ইট বিহেভস অ্যাজ অ্যান ইনসুলেটর, ইনসুলেটরের মতন বিহেভ করে, ঠিক আছে। আচ্ছা, কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইন সেমি কন্ডাক্টর, তাহলে ইনসুলেটর আর কন্ডাক্টর পড়ে ফেললাম। এবার হচ্ছে ইলেকট্রিসিটি ইন conduction of electricity in semiconductor. In case of semiconductor, the gap between valence band আর conduction band is small. গ্যাপটা কিন্তু স্মল হয়, গ্যাপ আছে কিন্তু স্মল হয়। ওভারল্যাপ করলে কেবলমাত্র তবেই কিন্তু ইলেকট্রনটা ইজিলি ফ্লো করতে পারে। কিন্তু ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের গ্যাপটা স্মল হলে সেটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। দেয়ারফোর সাম ইলেকট্রন মে জাম্প, তো কিছু ইলেকট্রন জাম্প করতে পারে টু কন্ডাকশন ব্যান্ড, শো করে সাম কন্ডাক্টিভিটি, সেই জন্য এটা সেমিকন্ডাক্টর। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর ইনক্রিজ করে উইথ রাইজিং টেম্পারেচার, টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কিন্তু এটা কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে। সিন্স মোর ইলেকট্রন ক্যান জাম্প টু দ্য কন্ডাকশন ব্যান্ড, তখন কিন্তু আরো ইলেকট্রন জাম্প করতে পারে। সাবস্টেন্সেস লাইক ধরো সিলিকন, জার্মেনিয়াম শো করে দিস টাইপ অফ বিহেভিয়ার, একে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। কন্ডাক্টিভিটি অফ দিস ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ টু লো, খুবই লো হয়। তাদের ওই জন্য প্র্যাকটিক্যাল ইউজও কম হয়। দেয়ার কন্ডাক্টিভিটি ইজ ইনক্রিজড, এর জন্য এদের কন্ডাক্টিভিটি তো ইনক্রিজ করতে পারি, কিন্তু কিভাবে? বাই অ্যাডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ সুইটেবল ইমপিউরিটি, সুইটেবল ইমপিউরিটি আমি কিন্তু অ্যাডিং এর মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে, তাহলে কিন্তু কন্ডাক্টিভিটি ইনক্রিজ করতে পারি। এই প্রসেসটাকে বলে, দিস প্রসেস ইজ কল্ড ডোপিং, ডোপিং, ঠিক আছে। এই প্রসেসটাকে বলে ডোপিং। এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি না, এই আমি সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ইনক্রিজ করব কিভাবে? বাই অ্যাডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ সুইটেবল ইমপিউরিটি, এটাকে বলছি ডোপিং। তাহলে ডোপিং করব। আচ্ছা, ডোপিং ক্যান বি ডান উইথ অ্যান ইমপিউরিটি হুইচ ইজ ইলেকট্রন রিচ হতে পারে, সেটা ইলেকট্রন ডেফিসিয়েন্টও হতে পারে কম্পেয়ার টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর লাইক সিলিকন, জার্মেনিয়াম, এগুলো কিন্তু তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, তাহলে এই পিকচারটাই দেখে নিতে পারছো, দাঁড়াও এই পিকচারটা ভালো করে দেখো, পিকচারটা ভালো করে বোঝা যাচ্ছে। তাহলে মেটাল হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি কথা, তাহলে মেটাল কি করছে দেখো, পার্শিয়ালি ফিল্ড ব্যান্ড হলে, ব্যান্ডটা যদি পার্শিয়ালি ফিল্ড হয় সেটাও ভালো কন্ডাক্টিভিটি দেবে, ইলেকট্রন ইজিলি ফ্লো করতে পারবে। অথবা পুরোপুরি ফিল্ড আছে আর কন্ডাক্টিং ব্যান্ডের সাথে ওভারল্যাপ করে যায়, কন্ডাক্টিং ব্যান্ডে যদি ওভারল্যাপ করে যায় তাহলে ওই দেখো ওভারল্যাপ করে গেছে, তাহলেও কিন্তু ইলেকট্রন ক্যান ইজিলি ফ্লো আন্ডার অ্যাপ্লাইড দ্য ইলেকট্রিক ফিল্ড। আর ইনসুলেটরের ক্ষেত্রে দেখো একটা লার্জ এনার্জি গ্যাপ, মানে ফরবিডেন জোন, এটা ফরবিডেন মানে নিষিদ্ধ অঞ্চল, ফরবিডেন জোন একদমই করতে পারে না ইনসুলেটর, তাহলে একদম মানে কি বলবো, ইনসুলেটর হচ্ছে ভেরি স্মল কন্ডাক্টিভিটি দেখাচ্ছে। আর সেমিকন্ডাক্টর দেখো গ্যাপটা কিন্তু স্মল থাকে, ফিল্ড ব্যান্ড, এমটি ব্যান্ড, স্মল এনার্জি গ্যাপ, তাকে যদি হিট দিই টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে এটা ইনক্রিজ করে, অথবা যদি আমি ইমপিউরিটিস অ্যাড করি যেটাকে প্রসেসটাকে বলে ডোপিং, ঠিক আছে। এবার চলো, এবার দেখো ইলেকট্রন রিচ ইমপিউরিটিস। এইবার যে আমি ইমপিউরিটি করব তাহলে তো বললাম যে ইলেকট্রন রিচ হতে পারে, ইলেকট্রন ডেফিসিয়েন্টও হতে পারে, তাই তো। ইলেকট্রন রিচ যদি হয়, বলছে সিলিকন আর জার্মেনিয়াম বিলং করে গ্রুপ 14 পিরিয়ডিক টেবিলে, গ্রুপ 14 যাদের 4 ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে ইচ। ইন দেয়ার ক্রিস্টাল ইচ অ্যাটম ফর্ম করে 4 ভ্যালেন্স বন্ড, 4 কোভ্যালেন্স বন্ড, 4 কোভ্যালেন্ট বন্ড কিন্তু ফর্ম করে উইথ ইটস নেবার, ঠিক আছে। সরি দাঁড়াও, সরি, দেখো এটা বলছি যে ইন্ডিয়ার ক্রিস্টাল ইচ অ্যাটম ফর্ম করে 4 কোভ্যালেন্ট বন্ড, তাহলে 4 ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তাহলে 4 কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে উইথ ইটস নেবার।
when doped with a group 15 element like ধরো P অথবা মানে ফসফরাস আর্সেনিক এগুলো যখন গ্রুপ 15 এলিমেন্ট যখন ডোপ করা হচ্ছে যেটা কন্টেন্ট করে আছে 5 ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে গ্রুপ 14 এর এলিমেন্ট গুলো সিলিকন জার্মেনিয়াম 4 ভ্যালেন্স ইলেকট্রন কন্টেন্ট করে। আমি ডোপ করছি যদি ফার্স্ট গ্রুপ 15 এলিমেন্টকে, তাহলে সেটা কন্টেন্ট করে 5 ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে দে অকুপাই সাম অফ দ্য ল্যাটিস সাইড ইন সিলিকন জার্মেনিয়াম ক্রিস্টাল, সিলিকন আর জার্মেনিয়াম ক্রিস্টালের সাম অফ দ্য ল্যাটিস সাইড ওরা অকুপাই করছে। তাহলে 4 আউট অফ 5 ইলেকট্রন আর ইউজড ইন দ্য ফরমেশন অফ 4 কোভ্যালেন্ট বন্ড, চারটে কোভ্যালেন্ট বন্ডের জন্য পাঁচটার মধ্যে চারটি ইউজ হলো। আচ্ছা, উইথ ফর দ্য 4 নেবারিং সিলিকন অ্যাটম, 4 নেবারিং সিলিকন অ্যাটমের সাথে 4 আমরা ইউজ করলাম পাঁচটার মধ্যে। ফিফথ ইলেকট্রনটা হচ্ছে এক্সট্রা, এটা ডিলোকালাইজড হয়ে যায়। দিস লোকালাইজড ইলেকট্রন ইনক্রিজ করে কিন্তু কন্ডাক্টিভিটি অফ ডোপড সিলিকন, কন্ডাক্টিভিটি অফ ডোপড সিলিকনের কন্ডাক্টিভিটিটা কিন্তু এই ডিলোকালাইজড ইলেকট্রন কিন্তু ইনক্রিজ করে। হিয়ার দ্য ইনক্রিজ ইন দ্য কন্ডাক্টিভিটি ইজ ডিউ টু দ্য নেগেটিভলি চার্জড ইলেকট্রন। এন্ড সিলিকন ডোপড উইথ ইলেকট্রন রিচ ইম্পিউরিটি কে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ মানে এন যেহেতু নেগেটিভলি চার্জড ইলেকট্রন, কন্ডাক্টিভিটি ইনক্রিজ করছে কারণ নেগেটিভলি চার্জড ইলেকট্রনের জন্য, ইলেকট্রন রিচ এখানে, সেই কারণে একটা তো ডিলোকালাইজড হয়ে যাচ্ছে না ইলেকট্রনটা, সেটাই তো ইনক্রিজ করছে, নেগেটিভলি চার্জড হয়। এই কারণে সিলিকন ডোপড উইথ ইলেকট্রন রিচ ইম্পিউরিটি is called n type semiconductor। আর একটা যেটা তোমাদের আছে p type semiconductor, সেক্ষেত্রে হয় কি সিলিকন আর জার্মেনিয়াম ক্যান অলসো বি ডোপড উইথ এ গ্রুপ অফ 13 এলিমেন্ট, গ্রুপ 13, বোরন, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, which contain only 3 valence electron। তাহলে ফোর্থ তো মিসিং, তাহলে ইলেকট্রন হোল বা ইলেকট্রন ভ্যাকেন্সি বলে। an electron from a neighboring atom can come, একটা ইলেকট্রন নেবারিং অ্যাটম থেকে আসতে পারে, ফিল করতে পারে ইলেকট্রন হোলটাকে, বাট ইন ডুইং সো ইট উড লিভ অ্যান ইলেকট্রন হোল অ্যাট ইটস অরিজিনাল পজিশন, অরিজিনাল পজিশন থেকে একটা হোল কিন্তু লিভ হয়ে যায়। এটা যদি হয় তাহলে মনে করা যায় যে অ্যাজ ইফ দ্য ইলেকট্রন হোল মুভড ইন দ্য ডিরেকশন অপোজিট, in the direction opposite to that of the electron that field, যেটা ফিল্ড হয়েছে তার সাথে কিন্তু ইলেকট্রনের হোলটা অপোজিট ডিরেকশন হয়, ডিরেকশনটা কিন্তু এদের অপোজিট হয়। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রন উড মুভ টুয়ার্ড দ্য পজিটিভলি চার্জ প্লেট থ্রু দ্য ইলেকট্রনিক হোল। ঠিক আছে, ইলেকট্রনিক হোলের মধ্যে দিয়ে, ওই ইলেকট্রনিক হোলের মধ্যে দিয়ে পজিটিভলি চার্জড প্লেটের দিকে কিন্তু ইলেকট্রনগুলো মুভ করে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে। এবার তা কিন্তু মনে করা হয় যে কিন্তু মনে হবে এমন যে ইলেকট্রন হোলস আর পজিটিভলি চার্জ আর মুভ করছে নেগেটিভলি চার্জ প্লেটের দিকে, কিন্তু আসলে কিন্তু তা হয় না। ইলেকট্রন হোলের মধ্যে দিয়ে পজিটিভলি চার্জ প্লেটের দিকে কিন্তু মুভ করে ইলেকট্রনগুলো, কিন্তু মনে হবে যে ইলেকট্রন হোলটা পজিটিভলি চার্জ আর মুভ করছে নেগেটিভলি, কিন্তু তা নয়, পজিটিভলি চার্জ প্লেটের দিকেই মুভ করে ইলেকট্রনগুলো। সেই কারণে দিস টাইপ অফ সেমিকন্ডাক্টর কল্ড পি টাইপ, পজিটিভ থেকে পি টাইপ কন্ডাক্টর এসছে আর নেগেটিভ থেকে এন টাইপ কন্ডাক্টর। মনে থাকবে এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটিস হলো। এই যেখানে পিকচারটা পারফেক্ট একটা ক্রিস্টাল, এখানে এন টাইপ মানে ইলেকট্রন রিচ, আচ্ছা, আর এখানে হচ্ছে পি টাইপ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ঠিক আছে, এবার কিছু অ্যাপ্লিকেশনস আছে, অ্যাপ্লিকেশন আছে কিছু অ্যাপ্লিকেশন অফ এন টাইপ আর পি টাইপে, সেটা হচ্ছে various combinations of n type আর p type semiconductor are used for making electronic components, কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস তৈরি করতে ইউজ করা হয়। ঠিক আছে, ডায়োড ইজ এ কম্বিনেশন অফ n type আর p type semiconductor, ইউজ হয় রেকটিফায়ার হিসেবে। ট্রানজিস্টর আর মেড বাই স্যান্ডউইচিং এ লেয়ার অফ ওয়ান টাইপ অফ সেমিকন্ডাক্টর বিটুইন টু লেয়ার অফ দ্য আদার টাইপ অফ সেমিকন্ডাক্টর। তাহলে একটা সেমিকন্ডাক্টরের দুটো লেয়ারের মাঝে আর একটা টাইপের সেমিকন্ডাক্টরের লেয়ার যদি স্যান্ডউইচ করে দেওয়া যায় তাহলে ট্রানজিস্টর তৈরি হয়। এনপিএন অ্যান্ড পিএনপি, এনপিএন অ্যান্ড পিএনপি দেখো, দুটো ধরো এন টাইপের মধ্যে পি টাইপটা আমি স্যান্ডউইচ করেছি, বা দুটো পি টাইপের মধ্যে এন টাইপ স্যান্ডউইচ করেছি, এটা হচ্ছে ট্রানজিস্টর। ইউজ করা হয় ডিটেক্ট অর অ্যাম্পলিফাই রেডিও আর অডিও সিগন্যাল।
ঠিক আছে, রেডিও অর অডিও সিগন্যাল অ্যাম্পলিফাই করতে, ডিটেক্ট করতে ইউজ করা হয়। সোলার সেল, সোলার সেল মানে হচ্ছে সৌরকোষ ইজ অ্যান এফিসিয়েন্ট ফটোডায়োড, এটা হচ্ছে ভীষণ কার্যকরী একটা ফটোডায়োড, যেটা কি করে ইউজড ফর কনভার্সন অফ লাইট এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। লাইট এনার্জিকে এরা ইলেকট্রিক্যাল এনার্জি মানে আলোক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করতে সোলার সেল ইউজ হয়। এটা হচ্ছে এফিসিয়েন্ট ফটোডায়োড। ঠিক আছে, তাহলে এন টাইপ পি টাইপের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন গেল। আরেকটা যেটা বলছে দেখো, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন আর গ্রুপ 14 এলিমেন্ট, তাহলে হ্যাভ এ ক্যারেক্টারিস্টিক ভ্যালেন্স অফ 4 অ্যান্ড ফর্ম 4 বন্ডস অ্যাজ ইন ডায়মন্ড, যেটা ডায়মন্ডে এরকম দেখা যায়, জানো তো, ডায়মন্ডে কিন্তু এই প্যাটার্নটা দেখা যায়। লার্জ ভ্যারাইটি অফ সলিড স্টেট মেটেরিয়াল হ্যাভ বিন প্রিপেয়ার্ড বাই কম্বিনেশন অফ গ্রুপ 13 and 15 অথবা গ্রুপ 15 or 16 টু সিমুলেট অ্যাভারেজ ভ্যালেন্স অফ 4 অ্যাজ জার্মেনিয়াম সিলিকন। টাইপিক্যাল কম্পাউন্ড অফ গ্রুপ 13-15 হচ্ছে ধরো আইএনএসবি, এআইপি। গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে সেমিকন্ডাক্টর যেটার ভেরি ফাস্ট রেসপন্স করে, হ্যাভ revolutionized the design of semiconductor ডিভাইসকে। জেডএনএস, সিডিএস এগুলো হচ্ছে এক্সাম্পল অফ গ্রুপ 12 and 16 কম্পাউন্ড। এগুলো হালকার উপর দিয়ে মনে রাখবে, ঠিক আছে, অত ডিপলি একদম না পড়লেও হালকার উপর দিয়ে মনে রাখবে। ইন দিস কম্পাউন্ড বন্ডস আর নট পারফেক্টলি কোভ্যালেন্ট, ঠিক আছে। আয়নিক ক্যারেক্টার ডিপেন্ড করছে ইলেকট্রোনেগেটিভিটিস অফ দ্য টু এলিমেন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর মোটামুটি এখানে যেটা টিআইও, সিআরও2 এগুলো কিন্তু মেটালের মতোই বিহেভ করে কন্ডাক্টর হিসেবে। আর রেনিয়াম অক্সাইড বা ReO3 is like metallic copper in its conductivity and appearance. Certain other oxide VO, VO2, VO3, TiO3 show করে metallic or insulating properties depend করছে টেম্পারেচারের উপর, ঠিক আছে, ছোট ছোট করে মনে রাখো। এবার তাহলে আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পড়ছিলাম এতক্ষণ। এবার যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ। এতক্ষণ আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজ পড়ছিলাম, তার মধ্যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এবার কিভাবে কি কাজ করে সেগুলো পড়লাম। এর নেক্সট হচ্ছে ম্যাগনেটিক মানে চৌম্বক ধর্ম, তড়িৎ ধর্ম পড়লাম, ঠিক আছে, চৌম্বক ধর্ম পড়ব। তাহলে every substance has some magnetic properties associated with it. The origin of these properties lies in the electron. ইলেকট্রন থেকেই কিন্তু এই ধর্মের উৎপত্তি ঘটে। Each electron in an atom behave like a tiny magnet. ছোট ছোট ম্যাগনেটের মতন কিন্তু এরা বিহেভ করে এক একটা অ্যাটমে, এই প্রত্যেকটা ইলেকট্রন। Its magnetic moment originates from two type of motion. দু ধরনের মোশন থেকে এটার ম্যাগনেটিক মোমেন্ট মানে হচ্ছে চৌম্বকীয় গতি অরিজিনেট হচ্ছে টু টাইপ অফ মোশন থেকে। একটা হচ্ছে অরবিটাল, ইটস অরবিটাল মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে কক্ষক মানে অরবিটালের মোশন, ঠিক আছে। এই দেখো, এই পিকচারটা দেখো, ম্যাগনেটিক মোমেন্ট, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এটা হচ্ছে যে অ্যাটমিক নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু অরবিটাল মোশন হচ্ছে, অরবিটাল মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। আর একটা হচ্ছে ইটস স্পিন, 2 নম্বর হচ্ছে ইটস স্পিন অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস, নিজের অক্ষের চারিদিকেই ঘুরছে ইলেকট্রন, ঠিক আছে। এই দুটোর থেকেই কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট অরিজিনেট হচ্ছে। Electrons being a charged particle and undergoing this motion can be considered as a small loop of current which possesses magnetic moment. Electron হচ্ছে একটা চার্জ, নেগেটিভলি চার্জড পার্টিকেল, এবং আন্ডারগোয়িং দিস মোশন যেটা কনসিডার করা হয় স্মল লুপ অফ কারেন্ট, একটা স্মল লুপ অফ কারেন্ট হিসেবে কনসিডার করা হয়, which possesses একটা ম্যাগনেটিক মোমেন্ট পসেস করে, ঠিক আছে। Thus each electron has a permanent spin and an orbital magnetic moment associated with it. Magnitude of this magnetic moment is very small, measured in the unit called Bohr magneton. Bohr magneton দ্বারা এদের মেজার করা হচ্ছে। It is equal 9.27 into 10 to the power minus 24 a মিটার স্কয়ার, ঠিক আছে, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার কিন্তু ইকুয়াল হয়। তাহলে এই ম্যাগনেটিক প্রপার্টিজ, অন দ্য বেসিস অফ দেয়ার ম্যাগনেটিক প্রপার্টিজ সাবস্টেন্সকে কিন্তু ক্লাসিফাই করা হয় 5 ক্যাটাগরিতে, একটা প্যারাম্যাগনেটিক, একটা ডায়াম্যাগনেটিক, একটা ফেরোম্যাগনেটিক, একটা অ্যান্টিফেরোম্যাগনেটিক, একটা ফেরিম্যাগনেটিক। 5টা
ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয় সাবস্টেন্স গুলোকে অন দ্য বেসিস অফ দেয়ার ম্যাগনেটিক প্রপার্টি। চলো ফার্স্ট একটাই চলে যাই, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস আর উইকলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কি হয়, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা খুব উইকলি অ্যাট্রাক্ট হয়। দে আর ম্যাগনেটাইজড ইন এ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য সেম ডিরেকশন, এটা কিন্তু সেম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটাইজড হয়। লস দেয়ার ম্যাগনেটিজম ইন দ্য অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড না থাকলে এরা তাদের ম্যাগনেটিজম লস করে ফেলে। আচ্ছা, প্যারাম্যাগনেটিজম ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন which are attracted by magnetic field। তাহলে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা যে অ্যাট্রাক্টেড হয় তাহলে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হচ্ছে। তাহলে প্যারাম্যাগনেটিজমে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন থাকে যেগুলো অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। ধরো O2, CO2+, এগুলো হচ্ছে সাম এক্সাম্পল অফ সাচ সাবস্টেন্সেস যেগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিজম দেখায়। তাহলে প্যারাম্যাগনেটিজম হলে সেটা খুবই উইকলি অ্যাট্রাক্টেড হয় ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। ম্যাগনেটিক ফিল্ড না থাকলে তাদের কোনো ম্যাগনেটিজম তারা হারিয়ে ফেলে, আর সেম ডিরেকশনে কিন্তু তারা ম্যাগনেটাইজড হয় ম্যাগনেটিক ফিল্ডে। ঠিক আছে, ওকে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হচ্ছে, প্রেজেন্স অফ আনপেয়ার্ড ইলেকট্রনই কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। নেক্সট চলো ডায়াম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিজম হচ্ছে উইকলি রিপেলড বাই এ ম্যাগনেটিক ফিল্ড। ওটা যেমন উইকলি অ্যাট্রাক্টেড হচ্ছিল, এটা পুরো অপোজিট, উইকলি রিপেলড হয় ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, মানে বিকর্ষিত হয় দুর্বলভাবে। H2O, NaCl, C6H6 are the examples of such substances. They are weakly magnetized in a magnetic field in the opposite direction. Paramagnetism কিন্তু same direction এ magnetized হতো, আর এরা weakly magnetized হয় opposite direction এ। Diamagnetism is shown by those substances in which all the electrons are paired and there are no unpaired electrons. Paramagnetism দেখাচ্ছিল unpaired electron এ, আর ডায়াম্যাগনেটিজম দেখা যায় পেয়ার্ড ইলেকট্রনের ক্ষেত্রে। পেয়ার্ড ইলেকট্রন পেয়ার থাকলে সেটা তো ম্যাগনেটিক মোমেন্টটাকে ক্যান্সেল করে দেয়, এর ফলে তারা ম্যাগনেটিক ক্যারেক্টার হারিয়ে ফেলে। তাই জন্যই কিন্তু রিপেলড হয়, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রিপেলড হয়, উইকলি রিপেলড হয় ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। H2O, NaCl, C6H6 এক্সাম্পল গুলো এটা, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, প্যাকিং এফিসিয়েন্সি তো পড়বেই অবশ্যই, আর এই পার্টটাও কিন্তু ইলেকট্রিক্যাল থেকেও ম্যাগনেটিকও ভালো করে পড়বে, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক প্রপার্টিস। ঠিক আছে, তাহলে কি বললাম, ডায়াম্যাগনেটিক তাহলে উইকলি রিপেলড হয় ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, এক্সাম্পল পড়বে। আচ্ছা, উইকলি ম্যাগনেটাইজড হয় ম্যাগনেটিক ফিল্ডে, সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে। আর যে সাবস্টেন্স গুলোর পেয়ার্ড ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বা পেয়ারিং অফ ইলেকট্রনটা ক্যান্সেল করে দেয় ম্যাগনেটিক মোমেন্টকে, তাহলে কি হবে, ম্যাগনেটিক ক্যারেক্টার এরা লস করবে। নেক্সট আছে ফেরোম্যাগনেটিজম। Few substances like iron, cobalt, nickel, CrO2, gadolinium attracted very strongly by a magnetic field. Very strongly attracted হয়, এগুলোকেই বলে ফেরোম্যাগনেটিক। স্ট্রং অ্যাট্রাকশনের সাথে সাথে কিন্তু এরা আবার পার্মানেন্টলি ম্যাগনেটাইজড হয়ে যেতে পারে। ঠিক আছে, in solid state metal ion of ferromagnetic metal in solid state metal ions of ferromagnetic substances are grouped together into small region, যেটাকে ডোমেন বলে, যেটাকে বলে ডোমেন। সলিড স্টেটে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মেটাল আয়ন গুলো গ্রুপড হয়ে যায় টুগেদার স্মল রিজিয়নে, যেটাকে ডোমেন বলে। Thus each domain act as a tiny magnet. Okay, in an unmagnetized piece of a ferromagnetic substance the domain are randomly oriented, মানে randomly oriented থাকে এরা, আর their magnetic moment get cancel হয়ে যায়। When the substance is placed in a magnetic field all the domains get oriented in the direction of magnetic field এর ডিরেকশনেই তো ওরিয়েন্টেড থাকে ডোমেন গুলো যখন সাবস্টেন্সটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেসড হয়। তাহলে স্ট্রং একটা ম্যাগনেটিক এফেক্ট প্রডিউস হয় যখন ম্যাগনেটিক ফিল্ডে একটা সাবস্টেন্সকে রাখা হচ্ছে, তাহলে অল দ্য ডোমেইনস গেট ওরিয়েন্টেড ইন দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তখন স্ট্রং একটা ম্যাগনেটিক এফেক্ট প্রডিউস হচ্ছে। দিস অর্ডারিং অফ ডোমেইন পারসিস্ট ইভেন হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ রিমুভড।
তার মানে ম্যাগনেটিক ফিল্ডকে যদি তুমি রিমুভও করে নাও তাহলেও কিন্তু এদের ম্যাগনেটিজম চলে যায় না, ঠিক আছে, এদের ম্যাগনেটিজম হারিয়ে ফেলে না, অ্যান্ড দ্য ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বিকাম পার্মানেন্ট ম্যাগনেটে পরিণত হয় এরা, ঠিক আছে। নেক্সট যেটা আছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম, একদম হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম সাবস্টেন্সেস লাইক MnO শোয়িং অ্যান্টি হ্যাভিং ডোমেন স্ট্রাকচার সিমিলার টু ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মতোই ডোমেন স্ট্রাকচার দেয়, কিন্তু ডোমেনগুলো সেম ডিরেকশনে থাকে না, অপোজিটলি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে না, অপোজিটলি ওরিয়েন্টেড থাকে, ক্যান্সেল আউট আর ইচ আদার্স ম্যাগনেটিক মোমেন্ট ক্যান্সেল করে দেয়। লাস্ট যেটা আছে 5 নম্বর ফেরিম্যাগনেটিজম। Ferrimagnetism is observed when magnetic moments of the domain in the substance are aligned in a parallel and anti-parallel direction in unequal number. বলছে যখন কোনো সাবস্টেন্সের ডোমেনগুলোর ম্যাগনেটিক মোমেন্টটা প্যারালালি অথবা এবং প্যারালালি অ্যান্ড অ্যান্টি প্যারালালি আনইকুয়াল নাম্বারিং এর মাধ্যমে অ্যালাইন থাকে, তখনই কিন্তু ফেরো আর ফেরি কিন্তু চোখে ভালো করে প্রথমে দেখবে কি কোয়েশ্চেন আছে, তবেই কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে। ফেরি আর ফেরো দুটো কিন্তু ডিফারেন্ট। তাহলে যখন কোনো সাবস্টেন্সের ডোমেনগুলোর মানে ম্যাগনেটিক মোমেন্টটা প্যারালালি আর অ্যান্টি প্যারালালি আনইকুয়াল নাম্বারে অ্যালাইন থাকে, তখনই কিন্তু ফেরি ম্যাগনেটিজম অবজার্ভ করা যায়, ঠিক আছে। দে আর উইকলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে। compared to ferromagnetic to very strongly attracted হয় ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। এফি কিন্তু ফেরি ম্যাগনেটিজমের ক্ষেত্রে কিন্তু ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্স কিন্তু উইকলি অ্যাট্রাক্টেড হয়। Fe3O4 ম্যাগনেটাইট যেটা ফেরাইট লাইক MgFe2O4 Zn Fe2O4 এটা হচ্ছে এই এক্সাম্পল। These substances also lose ferrimagnetism on heating and become paramagnetic. তাহলে এটাও কিন্তু প্যারাম্যাগনেটিকের মতোই, হিটিং এর ফলে ফেরিম্যাগনেটিজম এরা লস করে ফেলে, হারিয়ে ফেলে আর বিকাম প্যারাম্যাগনেটিকে পরিণত হয়, ঠিক আছে। এখানে দেখো এই ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিকটা দিয়েছে, ঠিক আছে। ফেরিম্যাগনেটিকে দেখো প্যারালালি থাকে, অ্যান্টি প্যারালালি, আবার প্যারালালি অ্যান্টি আনইকুয়াল নাম্বারে থাকে কিন্তু, ঠিক আছে। আর কি হয় না অ্যান্টি ফেরোটা একদম অপোজিট ডিরেকশনে থাকে, আর ফেরোম্যাগনেটিক দেখো নাম্বার এ তে যেটা আছে একদম সেম ডিরেকশনে থাকে, ঠিক আছে, সেম ডিরেকশনে থাকে। ওকে, তাহলে আজকে কিন্তু আমাদের সলিড স্টেট কমপ্লিট, ঠিক আছে, সলিড স্টেট কমপ্লিট। নেক্সট উইক যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে সলিড স্টেটের ওপর কিন্তু ফুল মক টেস্ট থাকছে। যারা 12 আর রিপিটার্স আছো তারা কিন্তু ফুল টেস্ট দিচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা ফুল টেস্ট দিচ্ছ, কিন্তু এই টেস্টগুলো কিন্তু তোমাদের দিতে হবে যেটা এভরি উইকে হয়, ঠিক আছে। ফুল টেস্ট কিন্তু এইভাবেও হবে, সেটা কিন্তু তাহলে সলিড স্টেটের ক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট উইকে থাকছে। নেক্সট উইক আমি স্টার্ট করব বায়োমলিকিউলস, ঠিক আছে। নেক্সট উইক তোমাদের বায়োমলিকিউলস স্টার্ট করার ইচ্ছে আছে, আর সেটা শুরু করব তো অবশ্যই, সেটা যেমন 8:30 থেকে হয়, আর 8টা থেকে যে এক্সামটা স্যাটারডেতে থাকবে সেটা হচ্ছে সলিড স্টেট। তো আজকে কমপ্লিট হয়ে গেল, এটার ওপরই কিন্তু ফুল মক টেস্ট থাকবে তোমাদের, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট উইকে আবার নিউ চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, বাই, থ্যাংক ইউ সো মাচ।